প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পাঠ দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ উপস্থাপন করব। এখন আমি কি উপস্থাপন করব এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, যে স্কুল, স্কুল, বিলাতি, বিলিতি, দিশ, দিশা। যে স্কুল একটি মূল শব্দ। এই শব্দে পূর্বে একটা রস্যইকার চলে আসছে, বিলাতি, বিলিতি, রস্যইকার চলে আসছে, দিশ, দিশা, আকার। তাহলে এই যে স্কুল মূল শব্দটা যখন স্কুল হয়ে গেল, স্কুল হয়ে গেল, তখন শব্দটা কি হয়ে গেল? এই শব্দটা পরিবর্তন হয়ে গেল, তাই না? তাহলে আজ আমরা কিসের পরিবর্তন হয়ে গেল? ধ্বনির পরিবর্তন হয়ে গেল। তাহলে আজ আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। ধ্বনির পরিবর্তন নিয়ে আজ আমরা আলোচনা করব। এখন ধ্বনি কয়েকভাবে পরিবর্তন হয়, যেমন আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, অপিনিহিতি, সমীকরণ, স্বরসঙ্গতি, নানাভাবে ধ্বনি পরিবর্তিত হয়ে থাকে। এখন সেই ধ্বনি কিভাবে পরিবর্তন হয় সেটা আমি এখন বিশ্লেষণ করছি। আদি স্বরাগম। আদি বলতে আমরা কি বুঝি? স্বরাগম। স্বরাগম হচ্ছে আদি মানে প্রথম, আগে। আগে স্বরাগম, স্বরের আগমন। স্বরাগম মানে স্বরের আগমন, অর্থাৎ শব্দের আদিতে, শব্দের প্রথমে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তবে আমরা সেটাকে বুঝব আদি স্বরাগম। এখন এই যে স্কুল থেকে স্কুল হলো, আমি তোমাদেরকে আগে বললাম, এ ধরনের শব্দের পরিবর্তনটা কেন হয়? আমরা দ্রুত উচ্চারণ করতে গেলে কিছু আছে অভ্যাসগত উচ্চারণ, স্বভাবগত, আমরা স্কুল, স্টেশন এগুলি আমরা বলে থাকি। আবার কিছু আছে দ্রুত উচ্চারণ করতে গেলে উচ্চারিত হয়ে যায়। এভাবে উচ্চারণে হয়ে যাওয়াতে শব্দের পরিবর্তন, ধ্বনির পরিবর্তন হয়ে যায়। কোনো সময় দেখা যায় সেই ধ্বনিটা শব্দের আদিতে স্বরাগম ঘটছে, শব্দের মধ্যে স্বরাগম ঘটছে, শব্দের শেষে স্বরাগম হচ্ছে। তাহলে এখন আমরা আদি স্বরাগম নিয়ে বলতেছি। আদি স্বরাগম হচ্ছে শব্দের আদিতে যদি স্বরের আগমন ঘটে সেটা হচ্ছে আদি স্বরাগম। এখন আমরা দেখি কোন কোন শব্দের আদিতে স্বরাগম ঘটল। এই যে দেখো, আমাদের মূল শব্দটা ছিল স্টেশন। এটা কি? স্টেশন। স্টেশনকে আমরা দ্রুত উচ্চারণ করলে অনেক সময় আমরা স্টেশনও বলি, স্টেশনও বলি, তাই না? তাহলে এখানে কোন ধ্বনিটা আসলো, কোন স্বরের আগমন ঘটলো? এই যে রস্যইকার, এই যে রস্যইকার। এখানে রস্যইকার, এখানে রস্যইকার, এখানেও রস্যইকার, একার হয়ে গেছে রস্যইকার। এভাবে শব্দের আদিতে যদি স্বরের আগমন ঘটে তাহলে আমরা বুঝতে পারি এটাতে কোন স্বরের আগমন ঘটল, আদি স্বরাগমের আগমন ঘটল। স্থাবল, আস্তাবল, স্থাবল, স্তাবল, আস্তাবল। এই যে দেখো, দন্তস্বয় তস্যুত আকার, সেটার আগে চলে আসছে স্বরায় আকার, আস্তাবল। স্পর্ধা, আস্পর্ধা, শব্দের আগে দিতে স্বরায় আকার চলে আসছে। উচ্চারণে অনেক সময় আমরা উচ্চারণের সুবিধার জন্য বা
অন্য কোনো কারণেও আমরা শব্দের আদিতে এভাবে এই ধরনের স্বরগম আসতে দেখি। তারপর আছে দেখো মধ্য স্বরগম। মধ্য স্বরগম অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আদি স্বরগম যেহেতু আমরা বুঝতে পারছি শব্দের আদিতে প্রথমে যে স্বরধ্বনির উপস্থিতি হয় সেটা, তাহলে মধ্য বলতে আমরা বুঝছি মাঝখানে। মধ্য মানে মাঝের যে স্বরের আগমন ঘটে তাকে বলে মধ্য স্বরগম। স্বরাগম বলতে আমরা বুঝি স্বরধ্বনির আগমন, তাই না? তো মধ্য স্বরাগম, মধ্যে যে স্বরধ্বনির আগমন ঘটে সেটা হচ্ছে মধ্য স্বরগম। এটার অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এখন মধ্য স্বরগম বিভিন্নভাবে, মধ্য স্বরগম অনেক ধরনের ধ্বনি আসতে পারে মাঝখানে। যেমন এই যে দেখো মূল শব্দ ছিল রত্ন, এটাকে আমরা অনেক সময় রতন বলি। এই যে রতন বলি, এখানে কোথায় স্বরধ্বনি আসলো? এখন তো আমি দেখি 29 র ত দুন্তান র তিনটেই আছে, এখানে কোথায় আসলো? মধ্য স্বরধ্বনিটা কোথায় আসলো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্বরধ্বনিটা কোথায় আসছে। এই যে এখানে যখন আমি রত্ন উচ্চারণ করি তখন কিন্তু তয়ের সাথে অ আসে নাই, এখানে কিন্তু তয়ের সাথে অ উচ্চারিত হচ্ছে। রতন, রতন, তয়ের সাথে অ উচ্চারিত হচ্ছে। এ হচ্ছে মধ্য মাঝখানে স্বরধ্বনির আগমন। এরপর দেখো স্বপ্ন। স্বপ্ন, এখানে স্বরধ্বনিটা কোথায় উচ্চারিত হচ্ছে? শেষের দিকে। কিন্তু এটা পরিবর্তিত হয়ে যে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে কোথায় দেখো? স্বপন, স্বপন, স্বপন। এই যে পয়ে মধ্যে একটা অ উচ্চারিত হচ্ছে, স্বপন। এটা কিন্তু এখানে উচ্চারিত হয় না, এখানে হচ্ছে স্বপ্ন। দন্তান্নয় পরে অ উচ্চারিত হচ্ছিল, সেই অটা এখন উচ্চারণ হচ্ছে পয়ে পরে, স্বপন, স্বপন। এভাবে ঠিক একইভাবে হর্ষ, হরস, হর্ষ, হরস। এই যে হর্ষ মদিনাস্বর পরে আসিল স্বরধ্বনি, এখন 29 রয়ের পরে চলে গেছে স্বরধ্বনি, এটা মাঝখানে স্বরের আগমন ঘটল। ধর্ম, ধরম, ধর্ম, ধ রম। এই যে 29 রয়ের পরে স্বরে আগমন ঘটল। তাহলে আমরা এই যে এই বর্ণগুলিতে কোন কোন ধ্বনির স্বরধ্বনির আগমন ঘটল, কোন স্বরধ্বনিটা আমরা এখানে পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি অধ্বনি। সবগুলিতে আসছে অধ্বনি, মাঝখানে অধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে এগুলিতে মধ্য স্বরগমের আগমন ঘটেছে। এখন আমরা দেখি মধ্য স্বরগমের আরও কিছু উদাহরণ। দেখো প্রীতি, প্রীতি, এখানে কোথায় হয় স্বরধ্বনি উচ্চারণ? প্রীতি, লাস্টে, লাস্টে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। কিন্তু সেটা যখন এভাবে আমরা উচ্চারণ করি প্রীতি, প্রীতিকে আমরা উচ্চারণ করি প্রীতি। এখন আমরা দেখো মাঝখানে কিন্তু একটা স্বরধ্বনির আগমন ঘটছে। এভাবে ঠিকই ক্লিপ, 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 লয়ের উচ্চারণ কিন্তু এখানে আসে নাই। ক্লিপ মানে অস্বরধ্বনিতে আসে নাই। এখানে দেখো ক্লিপ, ক্লিপ, এখানে কোন স্বরধ্বনি আসছে? রস্বইকার। ফিল্ম, ফিল্ম, ফিলিম, ফিলিম, এখানে কোন স্বরধ্বনি আসছে? রস্বইকার। মাঝখানে একটি স্বরধ্বনি আসছে রস্বইকার। তাহলে এখানে আমরা পাই এখানে যে স্বরধ্বনিটা আসছে সেটা হচ্ছে রস্বই, রস্বইকার। রস্বইকারটা শব্দের মাঝখানে আসছে, এটা হচ্ছে মধ্য স্বরগমের উৎপত্তি এখানে। এভাবে আরও আছে মধ্য স্বরগম। দেখো দেখো মুক্তা, মুক্তা, এখানে স্বরধ্বনিটা কোথায় উচ্চারিত হচ্ছে? মুক্তা, লাস্টে মুক্তা। কিন্তু এখানে দেখো লাস্টেও আছে কিন্তু মাঝখানেও আরেকটা স্বরধ্বনি আসছে, মুকুতা, মুকুতা, মুকু। তাহলে এখানে কোন ধ্বনিটা আসছে? এখানে ময়রস্কার মুখ কয় তসন্ত, ক আসিল, তো আসিল আর আকা,
কিন্তু এখানেও ময় রস্যকার কিন্তু ঠিকই আছে, ত আর আকারও ঠিকই আছে, কও আছে, কিন্তু অতিরিক্ত কি আসলো? রস্যকার। তাহলে আমরা জানলাম মুক্তা মুকুতা, তাহলে এখানে মাঝখানে কি আসছে? রস্যকার। রস্যকার স্বরধ্বনিটা আগমন করছে, স্বরাগমন করছে। ঠিক একইভাবে তুর্ক তুরুক, তুর্ক তুরুক, এই যে ক ঠিকই আছে, তয় রস্যকার ঠিকই আছে, 29টা র, এই যে 29টা র এতটুকু অতিরিক্ত আসলো কি? রস্যকার, তুরুক। ব্রু, ব্রু, ভ আছে, 29টা র আছে, এখানে দীর্ঘকার আছে। আর এখানে আমরা কি লিখছি? ভ, 29টা র ঠিকই আছে, ভ দীর্ঘকার, রস্যকার হয়েছে বুরু বানান, যে এভাবে লিখলে রস্যকার, তারপর এই যে এখানেও 29টা র এর পরে রস্যকার। তাহলে এখানে কোন ধ্বনির মধ্যে যে স্বরধ্বনি আসে সেই ধ্বনিটা কোন ধ্বনি আসলো? এখানে রস্যকার, রস্যতে রস্যকার আসছে, এখানে রস্যতে রস্যকার আসছে। তাহলে আরও পাই আমরা মধ্য স্বরাগমে, আরও পাই দেখো, প্রেক, প্রেক, পেরেক, স্রেফ, সেরেফ। এখানে কোন ধ্বনির আগমন ঘটল? মধ্যে আমরা জানি এখানে সবগুলি মধ্য স্বরাগম, মধ্যে এখন কোন ধ্বনিটা আসছে? এখানে মধ্য স্বরাগম, এই যে দেখো প্রেক, এখানে একার আগে ছিল, একার ঠিকই আছে, প ঠিকই আছে, 29টা রটা এই যে এখানে চলে আসছে। 29টা র এর আগে যে একারটা, এটা তো এখানে ছিল না, কয় কিন্তু ক এখানে ঠিকই আছে, যে এইটা ছিল না। তাহলে আমরা জানি এখানে মধ্যে একার, একার স্বরধ্বনির আগমন ঘটিছে। ঠিক একইভাবে স্রেফ, স্রেফ, সেরেফ, একা দন্তাস্ব ঠিকই আছে, রফলা, 29টা রতে রফলা ঠিকই আছে, এখানে একারটা মধ্যে চলে আসছে। ফ, এই যে ফ, সবই ঠিকই আছে, শুধু অতিরিক্ত আসছে একা। তাহলে আমরা এখানে পেলাম কোন স্বরধ্বনি এখানে আগমন ঘটল? এতে একার, এ ধ্বনির আগমন ঘটিছে। আরও একটা আছে দেখো, শ্লোক, শ্লোক, প, শ্লোক, আর এটা কি? শ্লোক, শ্লোক। তাহলে এই যে দেখো তালিবেশ্ব ওকার, তালিবেশ্ব ওকার ঠিকই আছে, ক ঠিকই আছে, ল আছে, এখানে এখানে অতিরিক্ত আসছে কি? এই যে ওকার, মাঝখানে আসছে ওকার। তাহলে আমরা জানি এখানে মধ্যস্বরধ্বনি আগমন করছে ওকার। মুড়ক, মুড়ুক, মুড়ক, মুড়ুক, হ্যাঁ, মুড়ক। এই যে এখানে কোন স্বরধ্বনি আসলো? এই যে ম, ময় রস্যকার ঠিক আছে, অংশে র, ওকার, গ, গ, ওকার। তাহলে এই হলো মধ্য স্বরাগমের নিয়ম। পরীক্ষাতে আসতে পারে যে রতন, রতন এই শব্দটিতে কোন স্বরের আগমন ঘটেছে, বা এটি কোন কোন স্বরাগমের উদাহরণ, তার আদি স্বরাগম না মধ্য স্বরাগম না অন্তঃস্বরাগম, তোমাদের বলতে হবে, তুলে ধরতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা আবার যাচ্ছি আরেকটাই, সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম মানে, অন্ত মানে শেষ, শেষের যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। পরের কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ অতিরিক্ত স্বরধ্বনি আসাটাই হচ্ছে অন্তঃস্বরাগম। এখন আমি তোমাদের কতগুলি শব্দের মাধ্যমে জিনিসটি দেখাচ্ছি, বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। দিশ, এখানে কোনো স্বরধ্বনি নাই, দিশ, দিশা, এখানে স্বরধ্বনি আসছে আকার। পুক্ত, পুক্ত, এখানে স্বরধ্বনি আসছে অ, এখানে পুক্ত, পুক্ত। বেঞ্চ, এখানে কিন্তু চ উচ্চারিত হচ্ছে,
স্বরধ্বনি নেয়। বেঞ্চি, এখানে একটা রস্যই ইকার আসছে। সত্য, সত্য, সত্যি, একটা রস্যি আসছে। এগুলি হচ্ছে অন্তঃস্বরগম। শেষে যে স্বরধ্বনি আসে তাকে বলা হয় অন্তঃস্বরগম। এখন আমরা আসি অপিনিহিতি। অপিনিহিতি কী? অপিনিহিতি হচ্ছে পরের ইকার, কোনো শব্দে পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। এখন পরের ইকার আগে কিভাবে উচ্চারিত হয় সেটি আমরা একটু দেখি। এই যে দেখো, আজি, আইজ, আইজ। এই যে দেখো পরের ইকার আজি, ইটা শেষে উচ্চারিত হচ্ছে আইজ, আইজে যে মাঝখানে রশি চলে আসছে। সাধু, সাউদ, সাধু, এই যে রস্যকারটা শেষে, সেই রস্যকারটা মাঝখানে চলে আসছে। দন্তাস্য, আকার, ধ সবই ঠিক আছে, এই রস্যকারটা মাঝখানে চলে আসে। রাখিয়া, রাইখা, রাখিয়া, রাইখা, এখানে চিহ্নটা আসে না। এই যে রাইখা এখানে কিভাবে আসছে দেখো, এই যে রাখিয়া, রাখি, এখানে ক্ষয়ের পরে রস্যিকার উচ্চারিত হয়। এই রস্যিকারটা দেখো তোমার ক্ষয়ের আগে চলে আসছে, রাইখা। চারি, চাইর, চারি, চাইর, শেষের রস্যি মাঝখানে চলে আসছে। মারি, মাইর। এভাবে আরও আছে তোমার বাক্য, বাক্য, সত্য, সত্য, এ ধরনের আরও শব্দ আছে, তোমরা বইয়ে দেখতে পাবে। এখন দেখো অসমীকরণ। অসমীকরণ বলতে আমরা কি বুঝি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য একই স্বর বিশিষ্ট শব্দ যা পরপর দুবার উচ্চারিত হয়। অনেক সময় এই দুবার উচ্চারিত হলে শব্দের শুনতে ভালো দেখা যায় না, তখন মাঝখানে একটি স্বরধ্বনি যুক্ত হয়। এটাকে বলে অসমীকরণ। এটাকেই অসমীকরণ স্বরাগমন বলে। এখন আমরা কিছু শব্দের মাধ্যমে এটা দেখি। এই যে দেখো ধপ ধপ, ধপ ধপ, একই স্বর, ধপ ধপ। তো বারবার এই যে শব্দ উচ্চারিত হলে শুনতে ভালো দেখা যায় না, সেই জন্য এটার মাঝখানে যে আকারটা আসছে সেটা হচ্ছে অসমীকরণ। ধপা ধপ, এখানে এই আকারটা ভুল হয়ে গেছে, এই আকারটা ভুল। ধপা ধপ, এই যে মাঝখানে একটা স্বরধ্বনি আগমন ঘটেছে। টপ টপ, টপা টপ, টপ টপ, টপা টপ, এই যে মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। এটাকে বলে অসমীকরণ। এখন আমি আসি, যতটুকু পড়াইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানব স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, স্বরের সঙ্গতি মানে একটা স্বরের সাথে আরেকটি স্বরের মিল রেখে। আচ্ছা, এটা কি সংজ্ঞা হিসেবে কি দাঁড়ায় দেখো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর একটি স্বরের যদি পরিবর্তন ঘটে, একটা স্বরের প্রভাবে যদি আরেকটি স্বরের পরিবর্তন ঘটে তবে তাকে বলা হয় স্বরসঙ্গতি। এখন আমরা দেখি এগুলি কোনগুলি। স্বরসঙ্গতি ঘটে কয়েকভাবে। একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, আরেকটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, আরেকটা মধ্যগত, অন্যান্য, চলিত বাংলা স্বরসঙ্গতি। তাছাড়াও আরেক নিচে দুটো আছে, এখানে বিনিয়মে, বি মানে বিশেষ নিয়মে, ফুটারটা দেওয়া হয় নাই, আর এগুলিও বিশেষ পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়। এখন দেখো প্রগত স্বরসঙ্গতি বলতে আমরা কি বুঝি। প্রগত স্বরসঙ্গতি আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বরের পরিবর্তন হলে তাকে বলে প্রগত স্বরসঙ্গতি। আদিস্বরের কারণে যদি অন্তঃস্বর, এই যে অন্তঃস্বর, এটা
ল আকার লা। আর আদিস্বর হচ্ছে ময় রস্যকার মু। এই আদিস্বরের কারণে যদি অন্তঃস্বরের পরিবর্তন ঘটে তবে তাকে আমরা বলি প্রগত স্বরসংহতি। এই যে আদিস্বরটা দেখো, ময় রস্যকার মু, ল উকার। ময় রস্যকার মু ঠিকই আছে, কিন্তু এটার কারণে ল উকার লুটা পরিবর্তিত হয়ে গেছে। আকার ছিল, ল উকার হয়ে গেছে। এ আদ্যস্বরের কারণে, এটাকে বলে আদ্যস্বর বা আদিস্বরের কারণে অন্তঃস্বরের শেষের স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসংহতি। এভাবে দেখো প্রত্যেকটা একই। শিকা রসিকা, এটা ঠিকই আছে, এখানে হয়ে গেছে শিকে, একার চলে আসছে। তুলা, এই তয় রসুকার তু, রসুকার ঠিকই আছে, আকার এখানে এখানে উকার হয়ে গেছে, তুলু। তাহলে আমরা প্রগত স্বরসংগতি কি বুঝতে পারব। এখন দেখো পরাগত স্বরসংগতি। পরাগত স্বরসংগতি হচ্ছে অন্তঃস্বরের কারণে, এই যে আমরা আগে পড়ছি আদ্যস্বর, এখন আমরা পড়ব অন্তঃস্বর। অন্তঃস্বরের কারণে যদি আদ্যস্বরের কোনো পরিবর্তন ঘটে তবে তাকে বলি আমরা পরাগত স্বরসংগতি। আদ্য মানে আদি, অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে তাকে আমরা পরাগত স্বরসংগতি বলি। এখন এটা দেখো কিভাবে, যে আখো, আখো, খ ওকা ওকা, এটা হয়েছে ক্ষয় রস্যকার, আখুয়া। আদিস্বরের কারণে না, অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তন তাকে বলে পরাগত। এই যে এখানে কিভাবে দেখো, অন্তঃস্বর আখো, এখন আদ্যস্বর হচ্ছে আ, এটা হয়েছিল আখুয়া। খেয়াল করো একটু, এখানে একটু বোঝার বিষয় আছে। প্রথমে এটা প্রগতের মধ্যে গেছে, আদ্যস্বরের কারণে অন্তঃস্বরে পরিবর্তন হচ্ছে। এরপরে অন্তঃস্বরের কারণে আদ্যস্বরের পরিবর্তন কীভাবে ভালো দেখা, এখানে এলো এখু, যে ক্ষয় রস্যকার হয়ে গেল এ, আ হয়ে গেল এ, আখু, আখুয়া, এখু। এটা বুঝতে পারছো? এখানে আদ্যস্বর, অন্তঃস্বরটা হচ্ছে ক্ষয় উকার। তা আমরা তো জানি অন্তঃস্বরের কারণে আদ্যস্বরের পরিবর্তন ঘটার কথা, তো এটা সরাসরি এভাবে না দেখিয়ে এখানে আখু, আখুয়া, এখু, আখু থেকে এটা চলে গেছে প্রগতর মধ্যে। প্রগত হইল কি আ এ খ, অন্তঃস্বর পরিবর্তন হয়ে গেছে, এই যে অন্তঃস্বর পরিবর্তন হয়ে গেছে। এখন আবার অন্তঃস্বর পরিবর্তিত হয়ে আদ্যস্বরের পরিবর্তন হলো এখু, এটাকে বলে প্রগত স্বরসংগতি। এইভাবে তিনভাবে হতে পারে, কিংবা দুইটি ভাবে হতে পারে, দেশি দিশি। এই যে দেশি রস্যিকা ঠিকই আছে, এখানে দয় একার হয়ে গেছে, রস্যিকা দিশি। এখন মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি বলতে আমরা কি বুঝি, আমি যা বোঝাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখন দেখো মধ্যগত স্বরসংগতি, আদ্যস্বর ও অন্তঃস্বর। আমরা আদ্যস্বর এবং অন্তঃস্বর একটু বোঝার চেষ্টা করো। এই দুইটার প্রভাবে যদি আদ্যস্বর, আদিস্বর, অন্তঃস্বর, মধ্যস্বর দুইটার প্রভাবে যদি আমরা মাঝখানে স্বরের কোনো পরিবর্তন ঘটে তবে সেটাকে আমরা বলবো মধ্য স্বরসংগতি। এই যে দেখো, বয়রেশিকার বি, তয়রেশিকার তি, মাঝখানে আছে ল আকার লা, বিলাতি, বিলাতি। এই যে ল আকার লা হয়ে গেল, লয়রেশিকার লি। আদ্যস্বর এবং অন্তঃস্বর দুইটি ঠিক আছে, দুইটার প্রভাবে সে আর ঠিক থাকতে পারলো না, সে হয়ে গেল বিলিতি, বিলাতি, বিলিতি। এটাকে বলে মধ্যগত স্বরসংগতি, মধ্যে স্বরে পরিবর্তন ঘটেছে। অন্যান্য বলতে এটা একটা
কোনো সূত্র না যে আদ্যস্বরের কারণে মধ্যস্বরের কারণে, তা না। যেমন মুজা মুজু অর্থাৎ পরস্পর পরিবর্তন হয়ে যায়, মুজা মুজু এর দুইটাই পরিবর্তন হয়ে গেছে। ওকার আসিল, এখানে ওকার, যা এটা ওকার, এটা রস্যকার, এটা উকার। দুইটা পরস্পরের প্রভাবে যদি একটা দুটার ধ্বনি পরিবর্তন, স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। এখন দেখো চলিত বাংলা স্বরসঙ্গতি বলতে আমরা কি বুঝি। এটা কোনো সূত্রে না, এগুলো তোমরা একটু মুখস্থ শিখে ফেলবা, মানে মনে রাখার মতো করে শিখে ফেলবা। এটা চলিত বাংলা, আমরা চলিত ভাষায় যে কথা বলি, গিলা গেলা, মিলামিশা মেলামেশা, হ্যাঁ, মিলা মিশা মেলামেশা, এটা কোনো সূত্রে না যে আদ্যস্বর অন্তঃস্বর মধ্যস্বর, এগুলি কিছুই না। এগুলি তোমরা এমনি শিখে ফেলবা। আরও আছে যেমন মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে ইত্যাদি। এখন দেখো পূর্বস্বর রস্যকার হলে পরবর্তী স্বর ওকার হয়। এই যে পূর্বস্বর, এটা স্বরসঙ্গীতির একটি শব্দ। পূর্বস্বর যদি রস্যকার হয়, পূর্বস্বর, এই যে দেখো মু, আমরা রস্যকার উচ্চারণ করতেছি, ময় রস্যকার মু, তাহলে পরবর্তী স্বর ওকার হবে। এই যে দেখো, এটা রস্যকার, এটা ওকার, রস্যনার ওকার রু, মোরা মরু, চুলা চুলু, আকার ছিল, এটা ওকার হয়ে গেছে। এগুলি হয়েছে বিশেষ নিয়মে। আরও আছে দেখো বিশেষ নিয়মে, উড়ুনি উড়নি, এখনই এখনই, এখনই এখনই, এগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে মুখস্থ করে ফেলবা। এগুলি সূত্রে পড়ে না তো, যার জন্য এগুলি মনেও থাকে না, এগুলি তোমরা মুখস্থ করে ফেলবা। আর এগুলি বিশেষ করে বেশি আসে, যেহেতু এটা সূত্রে পড়ে না, তোমরা ধরতে পারো কি না যে এগুলি কোন ধ্বনির পরিবর্তন, এটা ধরতে পারো কি না। এই বিশেষ নিয়মেরগুলি তোমরা খুব ভালোভাবে, চলিত বাংলা বিশেষ নিয়ম, এগুলি তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো আরেকটি আছে সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ, এখন দেখো সম্প্রকর্ষ বা স্বরলোপ কি? লোপ, লোপ কথার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, অর্থাৎ স্বরধ্বনি হারিয়ে যাবে, শব্দের মধ্যে সেই ধ্বনিটা থাকবে না। এটা আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। সেই সম্প্রকর্ষ কয়েকভাবে ঘটে থাকে। একটা হচ্ছে আদি স্বরলোপ, আরেকটা হচ্ছে মধ্য স্বরলোপ, আরেকটা হচ্ছে অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ, আদি স্বরলোপ বলতে এখন এগুলি তো সহজ, আদি কি বুঝে গেছি আমরা, মধ্য কি বুঝে গেছি, অন্ত কি বুঝে গেছি। আর স্বরলোপ, স্বরলোপ হচ্ছে আদিতে যে স্বরের লোপ পাই তাকে বলে আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ, মধ্যে যে স্বরধ্বনির লোপ পায় সেটা হচ্ছে মধ্য স্বরলোপ। অন্ত স্বরলোপ, শেষে যে শব্দের শেষে যে স্বরের লোপ পায় সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। এখন আমরা দেখো আদি স্বরলোপ, অলাবু, এখানে আদিতে আছে অ, অ, এটা লোপে হয়ে গেছে লাবু, সেটা এটা লোপে হয়ে গেল কি লাবু। লাবুর রস্যু বলুপে হয়ে গেল লাউ, রস্যুতে রস্যকার না, এটা তো রস্যুতে রস্যকার। এই যে বটা লুপে হয়ে গেল পূর্বের স্বর, রস্যকারের পূর্বের স্বরটা ছিল ব, এটা লুপে হয়ে গেল লাউ। বুঝতে পেরেছ? আমরা জানি যে আদিতে যে স্বরধ্বনি লোপ পায় সেটা হচ্ছে আদি স্বরলোপ। যা আদিতে অ ছিল, অলুপে লাবু। রস্যকারের পূর্বে ছিল ব লুপে হয়ে গেল, রস্যকার দিলেই হয় লাউ। আমরা অনেক সময় বলতে পারি এটা অ লাবু লাবুতে, এটা আবার লাউ আসলো কোথা থেকে? লাউ বলতে এখানে যে আদি স্বরধ্বনিটা পরিবর্তন হয়ে গেল,
লুপ পেয়ে গেল, লুপ পেয়ে হয়ে রস্যুতে, এই যে রস্যকারটা রস্য হয়ে গেল। উদ্ধার, উধার, এই যে খেয়াল করো, উদ্ধার, উধার। এখানে এই যে ধয়ের আগের আদি বলতে আমরা একদমই যে সব বর্ণের শব্দেরই যে একদম আগের শব্দ হবে তা না, আগের ধ্বনিটা পরিবর্তন লোপ পেবে তা না। এই যে যেটা লোপ পাবে এটা পরের ধ্বনির আগের ধ্বনিটা লোপ পাবে। এই যে দেখো উদ্ধার। এখন তোমরা বলতে পারো যে রস্যু তো লোপ পায় নাই, আদি স্বর তো লোপ পায় না, এইটার আদিটা লোপ পেয়েছে। এই যে বড় ধয়ের আগে যে দ, এটা লোপ পেয়েছে, পেয়ে কি হয়েছে উদ্ধার। এটা ছিল উদ্ধার, এটা হচ্ছে উদ্ধার। আর এখন গিয়ে আদি স্বর লোপ পেল, হয়ে গেল ধার। এখন একদম প্রথম আগেরটা আদি স্বরটা লোপ পেল, এখন হয়ে গেল ধার। মধ্য স্বরলোপ, মধ্যের যে স্বরধ্বনি লোপ পায়। দেখো অগুরু, অগুরু, অগ্রু। এখন এখানে কি লোপ পেল? তোমরা একটু চিন্তা করো তো, কী লোপ পেল? এখানে দেখো অ ঠিকই আছে, গ ঠিকই আছে, গয়ের নিচে যে রস্যকার এটা কিন্তু এখানে নাই। এখানে এই রস্যকারটা কিসে? এই রস্যকারটা 29 র। তাহলে কি লোপ পেল? এই রস্যকারটা লোপ পেয়ে গেছে, হয়ে গেল অগ্রু। মধ্যস্বরে এবং এটা মধ্যস্বরে লোপ পেল। রস্যকারটা মাঝখানে, স্বরের মাঝখানে, এই যে 29 র এর রস্যু এবং গ এর মাঝখানে, গ 29 র এবং এটার মাঝখানে হয়েছে রস্যকার। এটা লোপ পেল, সেই জন্য এটা হচ্ছে মধ্য স্বরলোপ। সুবর্ণ, স্বর্ণ, সুবর্ণ, স্বর্ণ, কি লোপ পেল এখানে? দন্তাস্ব আছে, ব আছে, নাই কোনটা? এই দুটার মাঝখানে রস্যকারটা নাই। রেফ আছে, মূর্ধন্য আছে, রেফ আছে, মূর্ধন্য আছে, নাই কোথায়? কোনটা? এইটা, ওকারটা নাই, রস্যকারটা নাই। তাহলে রস্যকারটা কি মাঝখানে ছিল না? এই যে মাঝখানে ছিল, তাই দন্তাস্ব রস্যকার ব, তাহলে রস্যকারটা মাঝখানে ছিল, এই কারণে এটাকে মধ্য স্বরলোপ বলা হয়। এটা এখানে আর নাই। অন্তঃস্বরলোপ, অন্তঃস্বরলোপ বলতে আমরা বুঝি শেষে স্বরের লোপ পাওয়া। যেমন আশা, এই যে আশার লাস্টে আছে আকার, আকার হয়েছে আ, সরাইতে আ, এই আকারটা কিন্তু এখানে আর নাই। আশ, আজি, আজি, এখানে কি আছে লাস্টে? অন্তঃস্বরলোপটা, অন্তঃস্বরাগমটা কি আছে? আজি, ই আছে। এই যে ইটা কিন্তু লাস্টে উচ্চারিত হচ্ছে, তোমরা খেয়াল করো, আজি, আজি, লাস্টে শেষে উচ্চারিত হচ্ছে। তাই শেষে যখন উচ্চারিত হচ্ছে, এটা যখন আজ হয়ে গেল, তখন কিন্তু এটা ইকারটা লোপ পেয়ে গেল। চারি, চারি, এখানেও শেষে ইকার যুক্ত উচ্চারিত হচ্ছে, কিন্তু হয়ে গেল চার। এখানে আর শেষে রস্যকারটা উচ্চারিত হয় নাই। এটাকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আজ এখানেই এতটুকুই আলোচনা শেষ করছি। এখন দেখো তোমরা যে পরীক্ষাতে কিভাবে, তোমাদের তো এগুলি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসে, এটা কোনো রচনামূলক প্রশ্ন আসে না, বহু নির্বাচনী প্রশ্ন আসে। তাই তোমরা একটু খেয়াল করো প্রশ্ন কিভাবে আসতে পারে। এখানে আমি দুইটি বহু নির্বাচনী প্রশ্ন তুলে ধরেছি। দেখো, কোন শব্দে অন্তঃস্বরাগমের আগমন ঘটেছে? অন্তঃস্বরাগমের আগমন ঘটেছে। বেঞ্চ, বেঞ্চি, দেশি, দিশি, চারি, চাইর, বিলাত, বিলিতি।
আমি উত্তরটা কিন্তু এখানে দেই নাই, তোমরা মানে সঠিক উত্তরটা তোমরা নিজেরা বের করো, আমি বের করার চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যা পড়াইছি। এখানে বলা হয়েছে অন্তঃস্বরাগমের আগমন। এখন তোমরা বলতে পারো বিলাতি, বিলিতি, এটা কি অন্তঃস্বরাগমের আগমন ঘটলো? এখানে তো এই যে বিলা, এখানে কিন্তু একটা আকার আছে, এখানেও রস্যিকার আসছে, তাহলে তো দুইটা স্বরের কিন্তু আগমন করছে, তাই এটাকে তোমরা সঠিক ধরবে না। চারি, চার, চারি, চার, এখানে স্বরধ্বনিটা কোথায় উচ্চারিত হচ্ছে? মাঝখানে। দেশি, দিশি, এখানে কিন্তু লাস্টে ইকার আছে, এখানেও এটা আছে, পরিবর্তন হয়েছে ওইটা, একার একার হয়েছে। তাহলে কোনটা? তাহলে এইটা ব্যান্স, বেন্সি। এই যে অন্তঃস্বরাগমে আগমন ঘটেছে, স্বরধ্বনির আগমন ঘটেছে। এরপরে দেখো অগুরু, অগ্র। অগ্র শব্দ হচ্ছে কোন স্বর লোপ পেয়েছে? কোন স্বর লোপ পেয়েছে? আদ্যস্বর না মধ্যস্বর না অন্তঃস্বর? কোন স্বর লোপ পেয়েছে? এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এখন দেখো তো এখানে কোন স্বর লোপ পেয়েছে? এই যে আমি আগেই বলছিলাম অ ঠিক আছে, গ ঠিক আছে, রয় রস্যকার ঠিক আছে, কিন্তু এই রস্যকারটা নাই, তাই না? তাহলে এটা এটা কোন এটা আদিতে না অন্তে না মধ্যে? এটা তোমরা এইভাবে যদি ধরে ধরে বের করো তাহলে সহজেই তোমরা বের করে ফেলতে পারবা যে কোন স্বরের লোপ পেয়েছে। এটা মধ্যস্বর লোপ, কারণ এটা এই যে গ অন্তস্থ রয়ের মাঝখানে হচ্ছে রস্যকার, এই জিনিসটা এখানে নাই। এখানে যে রস্যকারটা এটা হচ্ছে অন্তস্থ রয়ের, এটা ঠিকই আছে রফলের সাথে রস্যকার, তাই এটা মধ্যস্বর লোপ। এভাবে তোমাদের বহু নির্বাচী প্রশ্ন আসবে। আমি আশা করি তোমরা আজকে মতো এখানে যতটুকু পড়াইছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।